আর এদিকে মহারাজ রাজপ্রাসাদে চলে আসে। দেখুন মহারাজ, দেখুন আপনার আদরের পদ্মা কেমন সন্তানকে জন্ম দিয়েছে। কোনো মানুষ সন্তানকে জন্ম দেয়নি, বরং 5টা আপেলকে জন্ম দিয়েছেন। দেখুন মহারাজ, দেখুন। তারপর পদ্মা বলতে থাকে, মহারাজ আমি জানি না এগুলো এইসব কি করে হয়ে গেল। আমি জানি না যে আমি কোনো সন্তানকে জন্ম দিতে পারিনি, বরং 5টা ফলকে জন্ম দিয়েছি। কিন্তু এটা কিভাবে সম্ভব হয়েছে? আমি এমন কি পাপ করেছিলাম যে তার শাস্তি এমনভাবে আমাকে দিয়েছে ভগবান, যে আমি 5টা ফল জন্ম দিয়েছি। পদ্মার এমন কথা শুনে মহারাজ আরও অনেক রেগে যায়। তবে সেটা মহারাজ ছিল না, মহারাজ রূপে তার ভাই সুরেন্দ্র ছিল। পাপিষ্টা নারী, পরিবারের মাথার উপর কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছিস তুই। প্রত্যেকটা রাজ্যবাসী আমাকে আমাকে দেখে হাসাহাসি করছে। এমন অপমানিত আমি আগে কখনো হইনি। আর তুই কিনা এমন একটা কাজ করে বসলি। তোর স্থান এই রাজমহলে না, তোর স্থান হচ্ছে অন্ধকারের কারাগারে। এই কে আছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি এই মেয়েকে এখান থেকে নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, একে বন্দি করো এক্ষুনি। এমন কথা শুনে পদ্মাবতী অনেক অবাক হয়ে যায়। তখন সে মনে মনে ভাবতে থাকে যে মহারাজের এ কী রূপ, এমন রূপ তো সে আগে কখনো দেখেনি। অন্যদিকে রাত কেটে সকাল হয়ে যায়, আর রাধিকা অবশেষে একটা গ্রামে পৌঁছে যায়। আর কোনো ভয় নেই রে মা তোর, আর কোনো ভয় নেই। অবশেষে আমরা একটা নতুন দেশে চলে এসেছি রে মা। ওই রাজপ্রাসাদ ছেড়ে আমরা আলাদা একটা জায়গায় চলে এসেছি। আর কোনো দিন কেউ তোকে খুঁজে পাবে না, কোনো দিনের জন্য না। আর তোর আসল পরিচয় আমি কখনো কোনো দিনের জন্য কাউকে প্রকাশ করব না। রানী পদ্মাবতীর স্মৃতি হয়ে তুই আমার কাছে থাকবি রে মা, তুই আমার কাছে থাকবি। আর তুই আজ থেকে রাজকন্যা নোস মা, তুই হচ্ছিস দাসী রাধিকার মেয়ে। অন্যদিকে প্রাসাদে সবাই পদ্মাবতীকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। আর সব রানীরা তাকে দেখে অনেকটা হাসাহাসি করছিল আর বলতে থাকে, জানো বর্দি, এই দৃশ্যটা দেখে আমার যে খুব আনন্দ হচ্ছে, কারণ আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এমন একটা দৃশ্য দেখার জন্য। আর ভাবিনি যে এই দৃশ্যটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। আজকের আমি খুব খুশি হয়েছি। আর এই কারাগারে গেলে তারপর মহারাজ সব সময়ের জন্য আমাদের হয়ে যাবে, আমাদেরকে ভালোবাসবে, আর কখনো পদ্মা করবে না। আবারও মহারাজ আমাকে ভালোবাসবে, অনেক ভালোবাসবে, আমার কাছে আসবে। আমি না খুব, ও বর্দি বলো না গো, মহারাজ আমাকে ভালোবাসবে তো? ও বর্দি বলো না গো। তখন বড় রানী মল্লিকা মনে মনে বলতে থাকে, এরা এখনো জানে না যে ওদের সাদের মহারাজ অনেকক্ষণ আগে মারা গেছে, আর যাকে এখন দেখছে সে শুধু আমার। অন্যদিকে বীরপ্রতাপ সুরেন্দ্রকে বলতে থাকে, মহারাজ, আমার মনে হয় কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে, কারণ মানুষের পেটে থেকে কিভাবে ফল জন্ম দিতে পারে? না মহারাজ, এটা হচ্ছে রানী পদ্মাবতীকে ফাঁসানোর চেষ্টা করছে। নিশ্চয়ই ষড়যন্ত্রটা অন্য কেউ করে রেখেছে আগে থেকে। না মহারাজ, এই ব্যাপারটা আপনি ভালো করে একটু তদন্ত করে দেখুন। আমার তো মনে হচ্ছে এটা রানী পদ্মাবতীকে ফাঁসানো হচ্ছে মহারাজ। বীরপ্রতাপের এমন কথা শুনে শয়তান সুরেন্দ্র অনেক রেগে যায়। সে আর কোনো কিছু কথা বলেনি। তারপর শান্ত মনে বলতে থাকে, দেখো বীরপ্রতাপ, এখন আমি অনেক ক্লান্ত আছি, আমাকে একটু বিশ্রাম করতে দাও। আর এই সময় কি এইসব কথাবার্তা আলোচনা কি খুব প্রয়োজন আছে বলো তো দেখি? হ্যাঁ মহারাজ, এটা আলোচনা করার দরকার আছে। সত্যটা সবার সামনে প্রকাশ্য আনা দরকার। তা না হলে রানী পদ্মাবতীর ওপর যে অবিচার করা হবে। কে রানী পদ্মাবতী? এই প্রাসাদে এখন রানী পদ্মাবতী নামে কেউ নেই, সে এখন বন্দী হয়ে আছে। মহারাজ, রানী পদ্মাবতীর ওপর এমন একটা অন্যায় হতে দেবেন না আপনি। আমি আপনাকে অনুরোধ করছি মহারাজ, ওই প্রসব ঘরে একমাত্র সব রানীরা ছিল। আমার মন বলে যে ওই সব রানীরা কিছু না কিছু একটা করেছে। বীরপ্রতাপের মুখ থেকে এমন কথা শুনে সুরেন্দ্র অনেক চমকে যায়। তখন সে মনে মনে বলতে থাকে, মনে হয় বীরপ্রতাপ একটু বেশি বুঝে ফেলেছে। বীরপ্রতাপ, তুমি চিন্তা করো না, তোমার সময় যে এখন ঘনিয়ে এসেছে। বেয়াদব, অকৃতজ্ঞ,
তুমি একটা সামান্য মন্ত্রী হয়ে কিনা রানীদের বিরুদ্ধে কথা বলছো? আরে আরে, কে কোথায় আছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি একে এখান থেকে নিয়ে যাও। মহারাজের এমন ব্যবহার দেখে বীরপ্রতাপ অনেক অবাক হয়ে যায়। তার সাথে এমন ব্যবহার মহারাজ আগে কখনো করেনি। তাকেও প্রহরীরা এসে ধরে নিয়ে যায়। মহেন্দ্র থেকে শুরু করে আমার সব পথের কাঁটা এক এক করে সব উবড়ে ফেলেছি। আর এই রাজ্যের এখন হচ্ছে আমি রাজা, আমি মহারাজা। অন্যদিকে প্রহরীরা বীরপ্রতাপকে নিয়ে যাচ্ছিল। তখন সে যেতে যেতে ভাবতে থাকে, এটা আমি কি দেখছি? এই প্রথমবার মহারাজের এমন রূপ দেখছি। আগে তো কখনো মহারাজকে এমনভাবে কথা বলতে দেখিনি। তাহলে তাহলে মহারাজের এমন কি হয়ে গেল? আর আজ আমি দেখতে পেলাম না মহারাজের কাঁধে সেই বিবাহ রেখাটা, যেটা পদ্মাবতীর সাথে বিবাহ হয়েছে। তাহলে সেই বিবাহ রেখাটা কোথায় গেল? আমার মনে হয় এটা মহারাজ মহেন্দ্র হতেই পারে না। তাহলে কি এটা মহারাজ মহেন্দ্রের যমজ ভাই সুরেন্দ্র? হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। না না না, আমাকে এই রাজপ্রাসাদ থেকে পালাতেই হবে। যে কোনোভাবেই হোক আমাকে এই প্রাসাদ থেকে পালাতেই হবে। এটা বীরপ্রতাপ মনে মনে ভাবছিল। আর তখন প্রহরীরা একটু অন্যমনস্ক হয়। সেই সুযোগে বীরপ্রতাপ ওখান থেকে পালিয়ে যায়। রাজপ্রাসাদের সুড়ঙ্গ পথ দিয়ে সে বাইরে বেরিয়ে আসে। আজ আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, আমি আবার আসব, আবার এই প্রাসাদে ফিরে আসব। তবে রানী পদ্মাবতীকে উদ্ধার করার জন্য এখান থেকে আমি রানী পদ্মাবতীকে উদ্ধার করে নিয়ে যাব। আর এই সুরেন্দ্রকে এর পাপের শাস্তি আমি অবশ্যই দেব, অবশ্যই দেব। অন্যদিকে কক্ষে সুরেন্দ্র বসে বসে বলতে থাকে, সুরেন্দ্র মহেন্দ্র, মহেন্দ্র সুরেন্দ্র, কেউ জানতে পারবে না কোনটা সুরেন্দ্র কোনটা মহেন্দ্র। এক রাতের মধ্যে সব যেন কেমনভাবে বদলে গেল। আর তখন সেখানে বড় রানী মল্লিকা চলে আসে। আরে চুপ করো, চুপ করো। এইসব তুমি কি বলছো? তুমি কি এটা জানো না যে রাজবাড়ির দেয়ালেরও কান আছে? কোথা থেকে কে শুনে নেবে না নেবে তার কোনো ঠিক নেই। আর তুমি এমনভাবে চিৎকার করে যাচ্ছ। শোনো, এইটা যেন না কেউ জানতে পারে যে তুমি মহেন্দ্র না, তুমি ওর যমজ ভাই সুরেন্দ্র, বুঝেছো? এইসব তুমি কি বলছো মল্লিকা? আমি যে রাজা হয়েছি সেইটাতে নে আমি একটু আনন্দ উল্লাস করব না? যখন আমার পিতা আমাকে বঞ্চিত করে মহেন্দ্রকে এই রাজ্যের মহারাজা ঘোষণা করেছিল, তখন থেকে আমি নিজে থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে সব কিছু আমি ছিনিয়ে নেব। আর আজ দেখো, আজ আমি সব কিছু ছিনিয়ে নিয়েছি। তাই আজকের আমি সবাইকে সবার সামনে ঘোষণা করতে চাই যে এই রাজ্যের মহারাজা হচ্ছে মহেন্দ্র না সুরেন্দ্র, বুঝেছো? না, তুমি কোনো ঘোষণা করবে না। তুমি সুরেন্দ্র না, তুমি মহেন্দ্র। এইসব তুমি কি বলছো মল্লিকা? আমি অনেক কষ্ট করে এই রাজত্বকে কবজা করেছি। তাহলে তাহলে কি আমি একটুখানি আনন্দ করতে পারি না? এটা আমার নামে হতে পারে না? তাহলে তুমি এমন কেন বলছো? সেই সুযোগ এখনো আসেনি সুরেন্দ্র। এখন তোমাকে মহেন্দ্র সেজে থাকতে হবে। তবে আমি তোমার মনের কথাটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো, এখন আমাদের হঠকারিতা হলে চলবে না। রাজা মহেন্দ্র প্রজাদের ভীষণ প্রিয়, আর তার হঠাৎ করে উধাও হয়ে যাওয়া আর তুমি এসে সিংহাসন দখল করা জানাজানি হয়ে গেলে প্রজাদের মনে সন্দেহ বাড়বে, বই কমবে না। রানী পদ্মাবতী 5টা ফল জন্ম দেওয়াটা তখন আমাদের ষড়যন্ত্র ছিল। এই সবগুলো কিন্তু প্রজারা বুঝে ফেলবে। তখন কিন্তু তারা অনেক বিদ্রোহী হয়ে যাবে সুরেন্দ্র। একবার বোঝার চেষ্টা করো। বিদ্রোহী প্রজাদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি ভালোভাবে জানি মল্লিকা। তুমি কি চাও সুরেন্দ্র? তুমি সিংহাসন ভোগ করতে চাও নাকি অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরতে চাও? তুমি রাজা আর আমি রানী, এটুকুই আমাদের পরিচয়। এটা নিয়ে আমি অনেক খুশি আছি। তাহলে তাহলে এর থেকে বেশি কি চাই? আর নাম নিয়ে বা কি যায় আসে? একমাত্র তো আমি জানি তুমি কে। তুমি হচ্ছ সুরেন্দ্র, যে আমার প্রাণ প্রিয়। অন্যদিকে কারাগারে বসে বসে পদ্মাবতী ভাবতে থাকে মহারাজের বলা কথাগুলো। পাপিষ্টা নারী, পরিবারের মাথার উপর কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছিস তুই। তোর স্থান এই রাজমহলে না, তোর স্থান হচ্ছে অন্ধকারের কারাগারে। এটা কি হয়ে গেল আমার সাথে?
আমি আমি কি না ফলকে জন্ম দিয়েছি, কিন্তু কোনোদিন তো আমি শুনিনি যে কোনো মানুষের পেটে থেকে সে ফল জন্ম দিচ্ছে। এটা কি হয়ে গেল আমার সাথে? এটা কি করে সম্ভব হলো? কিন্তু মহারাজ আমাকে বোঝার চেষ্টা করলো না। আজকের মহারাজের কথা শুনে আমি যে অনেক অবাক হয়ে গেছি। আমি তো কখনো মহারাজকে এমন রূপে দেখিনি। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। কারাগারে বসে বসে পদ্মা অনেক কষ্ট পাচ্ছিল এবং সে কান্নাকাটি করছিল। আর তখন সেখানে একটা ইঁদুর চলে আসে। তুই কোনো ফলকে জন্ম দিসনি রে, তুই কোনো ফলকে জন্ম দিসনি। কোথায় থেকে কে কথা বলছে? আমার সামনে এসো। এই আওয়াজটা কোথায় থেকে আসলো? কে এমনভাবে কথা বলছে? আরে পদ্মা, আমি হচ্ছি ইঁদুর। আমাকে দেখ দেখ, আমি তো তোর সামনেই বসে আছি, তুই আমাকে দেখ। শোন পদ্মা, আমি সব ঘটনা দেখেছি। তুই কোনো ফলকে জন্ম দিসনি রে, তুই মানুষের মতো দেখতে তুই 5টা বাচ্চাকে জন্ম দিয়েছিস। তার মধ্যে একটা কন্যা সন্তান আর চারটি পুত্র সন্তান। তাহলে শোন, আমি তোকে সব ঘটনা প্রথম থেকে জানাচ্ছি। তারপর ছোট্ট ইঁদুর সে সব ঘটনা খুলে খুলে বলতে থাকে। ইঁদুরের মুখ থেকে এমন সব ঘটনা শুনে পদ্মা অনেক অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, তাহলে তাহলে আমার 2টো কন্যা সন্তান হয়েছে, কিন্তু একটা কন্যা সন্তান তো ওরা অন্য কোথাও লুকিয়ে রেখেছে, কি মেরে ফেলেছে জানি না। কিন্তু আরেকটা আমার কন্যা সন্তানকে কোথায় রেখেছে? সে কোথায় আছে এখন? বেঁচে আছে? বলো না গো, সে কি এখন বেঁচে আছে? আমি জানি না রে, সে বেঁচে আছে না মারা গেছে। তবে তুই সবার শেষে যে সন্তানকে জন্ম দিয়েছিস সে মনে হয় বেঁচেই আছে, আর সেটাই হচ্ছে কন্যা সন্তান আছে। তাহলে তাহলে সে এখন কোথায় আছে, কেমন আছে? আমার যে খুব জানতে ইচ্ছা হচ্ছে। অন্যদিকে পদ্মাবতী ছোট্ট রাজকন্যা ধীরে ধীরে বড় হতে থাকে রাধিকার কাছে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু বছর কেটে যায়। তবে কনক অনেকটা বড় হয়ে যায়। আরে ও গিন্নি, গিন্নি, আমার কনক মা কোথায় গেল বলো তো? তাকে যে বাড়ির কোথাও দেখতে পাচ্ছি না, সে গেল কোথায়? থাক থাক, তুমি আর তোমার মেয়ের কথা বলো না। তার কি বাড়িতে মন বসে? সব সময় শুধু এখানে ওখানে দৌড়াতে থাকে। কেন গো গিন্নি, তোমার কি খুব রাগ হচ্ছে নাকি যে তুমি আমার মেয়ের মতো দৌড়াতে পারছো না? ওই ছোট্ট ছোট্ট পা নিয়ে সে এখন বাড়িতে বসে থাকলে হবে? তার তো এখন খেলার সময়, দৌড়ানোর সময়, বুঝেছো? হ্যাঁ, ভালো করে মেয়েকে এখন থেকে আশকারা দাও। আর 2 দিন পর যখন বড় হবে তখন দেখবে ধেই ধেই করে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাকে আর বাড়িতে পাওয়া যাবে না। আর তখন সেখানে ছোট্ট কনক চলে আসে। বাবা, তুমি চলে এসেছো? নিশ্চয়ই মা আমার নামে অনেক নালিশ করছে তোমাকে। হ্যাঁ রে মা, তোর মা যে তোকে নিয়ে অনেক নালিশ করছে, কিন্তু আমি তো জানি আমার কনক মা সবার থেকে ভালো, তাই না মা? হ্যাঁ, সেটা তো। এখন তো সব দোষ তো আমার। এখন যে বাপ বেটি একসাথে হয়ে গেছো, আর এখন মাকে যে বলবে না যে মা যে নালিশ করছে? আর মা নালিশ করে কেন? ভালোর জন্য তো করে। ঠিক আছে, এখন তো বুঝবে না, বড় হোক তখন বুঝতে পারবে। হ্যাঁ ঠিক আছে মা, যখন আমি বড় হব তখন আমি বুঝবো। এখন আমি যাই। আরে কনক মা শোন, কোথায় যাচ্ছিস বলতো? শোন মা কনক। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু বছর কেটে যায়। আর ছোট্ট কনক সে এখন অনেক বড় হয়ে গেছে। মা, মা তুমি কোথায়? এদিকে কনক যখন মা মা করে চিৎকার করতে থাকে, অন্যদিকে পদ্মার মনের মধ্যে যেন একটা আলাদা অনুভূতি শুরু হয়। আমার যেন কেমন একটা মনে হলো, যেন কেউ আমাকে মা বলে ডাকছে। আমার মনে হয় আমার মেয়ে বেঁচে আছে। সে যে অনেক বড় হয়ে গেছে। দেখতে দেখতে তো অনেকটা বছর কেটে গেছে। আমার মেয়ে যে বেঁচে আছে। আচ্ছা কনক মা, তুই চলে এসেছিস? আচ্ছা চ, আমি তোকে কিছু খেতে দিই মা। সকাল থেকে তো বেরিয়েছিস, এখনো কিছু যে দাঁতে কাটিসনি মা। চ, বোধহয় তোর অনেক খিদে পেয়েছে না মা? চল মা চল, আমি তোকে খেতে দিই। আচ্ছা মা, তুমি কি করে বুঝলে যে আমার খুব জোরে খিদে পেয়েছে?
কি করে বুঝলে? বলো না মা, বলো না। মা হয়ে কি সন্তানের মনের কথা বুঝবো না রে পাগলি? শোন মা, তুই যে আমার মেয়ে হোস, তোর কখন কি হচ্ছে না হচ্ছে, তোর কষ্ট কি হচ্ছে না হচ্ছে, তা আমি সব কিছু বুঝতে পারি রে মা। আমি যে তোর মা রে মা। হ্যাঁ মা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। চলো মা চলো, তুমি আমাকে কিছু খেতে দাও তো তাড়াতাড়ি। আমার যে খুব জোরে খিদে পেয়েছে, এদিকে যে ছোঁচোর পেটে ডন মারছে। তবে রাধিকা কনককে অনেক ভালোবাসে এবং আদর দিয়ে বড় করে তোলে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে কারাগারে বসে বসে পদ্মা বলতে থাকে, আমার বিশ্বাস আমার মেয়ে তো অবশ্যই আসবে আমার কাছে এসে আমাকে এই কারাগার থেকে মুক্ত করে নিয়ে যাবে। আমি যে একটা একটা করে দিন গুনছি, আমি যে সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমার মেয়ে আমার কাছে এসে আমাকে মা বলে ডাকবে আর আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। আর তখন সেখানে রানী মল্লিকা চলে আসে। কি রানী পদ্মা, তুমি এখানে কার সাথে কথা বলছো? এমনভাবে যে বিড়বিড় করছো, এখানে তো কেউ নেই। তাহলে তাহলে কার সাথে কথা বলছো তুমি? তখন পদ্মাবতী বড় রানী মল্লিকাকে দেখে অনেক অবাক হয়ে যায়। হ্যাঁ, এটা তো আমি শুনেছি যে তুমি পশু পাখিদের সাথে নাকি কথা বলো, গল্প করো। তবে তবে এই কারাগারে তো কোনো পশু পাখি কিংবা কোনো কেউ নেই। তাহলে তাহলে কার সাথে কথা বলছো এত? হ্যাঁ, এটা হতে পারে যে এই কারাগারে ইট বালি পাথরের সাথে কথা বলছো। এত বছর ধরে আছো যখন, তাদেরকে তুমি সঙ্গী করে নিয়েছো, তাই না পদ্মা? তারপর রানী মল্লিকা সে কারাগারের ভিতরে আসে পদ্মার কাছে। কেমন লাগছে এই কারাগারে তোমাকে? তবে জানো তো পদ্মা, তোমাকে এই কারাগারে দেখে যে আমি অনেক খুশি হয়েছি। কেমন লাগছে না সেটা না জানাই ভালো দিদি। তবে হ্যাঁ, আমার সন্তানরা অবশ্যই আসবে। তাদের আশায় যে আমি এখনো এখানে বেঁচে আছি, পথ চেয়ে আছি। এটা তুমি কি বলছো? তোমার সন্তানরা মারা গেছে। আর হ্যাঁ, আমি নিজের হাতে তাদেরকে মাটির নিচে পুঁতে দিয়েছি। তুমি কি ভাবছো তোমার সন্তানরা এতদিন বেঁচে আছে? অনেকটা বছর কেটে গেছে, তোমার সন্তানরা এতদিনে মারা গেছে। আর হ্যাঁ, ওদের পথে তুমি বসে থেকে কি করবে? তুমি মনে হয় জেগে জেগে স্বপ্ন দেখছো। তোমার আশা কখনোই পূরণ হবে না। তোমাকে এই কারাগারে মরতে হবে, বুঝেছো? আর আমি জিতে গেছি পদ্মা, আমি জিতে গেছি। না না, তুমি জিততে পারোনি। এই অন্ধকার কারাগারে যেমন আলো আসা তুমি বন্ধ করতে পারোনি, সব সময় সূর্যের আলো এসে আমার গায়ে পড়ে, এই কারাগারে প্রবেশ করে। তেমনি আমার সন্তানদের তুমি মাটির নিচে পুঁতে ফেলেও তুমি জিততে পারোনি মল্লিকা। আর আমার এক চিলতের আশার আলো এখনো তোমার আয়ত্তের বাইরে আছে। সেই এক চিলতে আশার আলোর জন্য আমি এখনো অপেক্ষায় আছি, এখনো বেঁচে আছি। এমন কথা শুনে মল্লিকা আরো অনেক রেগে যায়। আর তখন সে বলতে থাকে, সন্তানের শোকে তোকে ছটপট করতে দেখবো বলে এই কারাগারে এতগুলো বছর আমি তোকে বাঁচিয়ে রেখেছি। আর হ্যাঁ, সেই দিনই তোর সন্তানদের সাথে তোকেও মেরে ফেলতে পারতাম, কিন্তু না, আমি মহারাজকে বলে তোকে শুধু কারাগারে নিক্ষেপ করতে বলেছি। তা না হলে ওদিনও আমি তোকে মেরে ফেলতাম, আর মহারাজকে বলে দিলে তোকে ফাঁসিও দিয়ে দিতে পারতো। শুধু তোকে ছটপট করতে দেখবো বলেই কারাগারে রেখেছি। আর যদি তুই বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে তোর সাথে অবস্থা খুবই খারাপ করব। তোকে আমি একদম মেরে ফেলবো। এইসব কথা বলার পর মল্লিকা ওখান থেকে চলে যায়। এই লাঞ্ছনা, এই অপমান, একদিন অবশ্য সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু মিটে যাবে। কিন্তু আমার মেয়ে এসে আমাকে ঠিকই উদ্ধার করে নেবে। কিন্তু কোথায় আছে সে এখন, কোথায় আছে? দেখো মল্লিকা, আমি আর তোমার কোনো কথা শুনবো না। আজ আমি সবার সামনে রাজ্যসভায় আমার আসল পরিচয় বলে দেব। আর আজ থেকে আমি আমার পরিচয়ে বাঁচবো, আমার পরিচয়ে আমি রাজ শাসন করব। আর মহেন্দ্রর পরিচয় নিয়ে আমি থাকতে পারবো না। ঠিক আছে সুরেন্দ্র, তাহলে তুমি সেটাই করো। সুরেন্দ্রের পরিচয়ে তুমি রাজ্য শাসন করো। মহেন্দ্রর বাকি রানীদেরকে তুমি বসে এনে তাদের সাথে রসে বসে থাকো, আনন্দ করো। তারপর যখন প্রজারা বিদ্রোহ করবে, নানা সমস্যার সম্মুখীন হবে, তখন আমি দেখব যে এই মল্লিকার কথা তোমার মনে পড়ে কিনা।
ঠিক আছে, তুমি রাজ্যপাট সামলাও তোমার পরিচয়ে, আমি কোনো কিছু কথা বলবো না। পারবে তো তুমি রাজ্যপাট সামলাতে? আর নিজেকে রক্ষা করতে পারবে তো বলো? আর তখন সেখানে একটা গুপ্তচর চলে আসে। মহারাজের জয় হোক, মহারানীর জয় হোক। মহারাজ, এক্ষুনি আমি খবর পেয়েছি পূর্ব সীমান্তে প্রজারা অনেক বিদ্রোহ শুরু করে দিয়েছে। ধীরে ধীরে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ছে। ওই পাহাড়ের গুহায় যে জঙ্গলিরা থাকে, সেই জঙ্গলিরা যে প্রজাদের সাথে এক হয়ে গেছে, তারাই যে উৎসাহ দিচ্ছে। শোনো গুপ্তচর, বিদ্রোহীদের দিকে কড়া নজর রাখো, আর এটা জানার চেষ্টা করো ওদের মাথাকে, আর কে ওদেরকে এমনভাবে উস্কাচ্ছে। ঠিক আছে মহারানী, সেটাই করব। এবার বুঝতে পেরেছো সুরেন্দ্র যে প্রজাদের বিদ্রোহ শুরু হয়ে গেছে, আর তুমি যদি প্রজাদের বিপরীত দিকে যাও তাহলে প্রজারা কতটা সাংঘাতিক হতে পারে সেটা এখন বুঝতে পারছো। কারণ দেখো, আমি তোমাকে কোনো ভয় দেখাচ্ছি না, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি, আর আমি যে তোমার ভালোর জন্য বলছি সেটাও তুমি বুঝতে পেরেছো। আমি তোমাকে আগলে রাখার চেষ্টা করছি, আমি চাই না কোনো অশান্তির আগুনে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাও। আমি চাই না মল্লিকা যে তুমি আমাকে আগলে রাখো। তুমি কি জানো, এই মহেন্দ্রর পরিচয়ে বাঁচতে বাঁচতে আমি হাঁপিয়ে গেছি। চাই না আর কারোর দয়া। আমি এক্ষুনি চলে যাচ্ছি। এইসব কথা বলে সুরেন্দ্র ওই কক্ষ থেকে বেরিয়ে পড়ে। তবে সুরেন্দ্রের এমন কথাবার্তা শুনে মল্লিকা অনেক রেগে যায়। পাগল হয়ে গেছে সুরেন্দ্র, পাগল হয়ে গেছে। ও কেন বুঝতে পারছে না যে ওর একটা ভুল সিদ্ধান্ত আমাদের কত বড় ক্ষতি করতে পারে? এতদিন ধরে আমরা, এত বছর ধরে যেই সব পরিকল্পনাগুলো করে এসেছি তা সব ব্যর্থ হয়ে যাবে। কেন বুঝতে পারছে না? ওর একটা ভুল সিদ্ধান্তে সব কিছু তছনছ হতে যাবে। এবার আমি কি করব আমি কিভাবে সামলাবো সবগুলো? একা আমি কিভাবে সামলাবো? আমাদের এত বড় স্বপ্ন, আমরা এত স্বপ্ন দেখেছি, তা কি সব নষ্ট হয়ে যাবে? না না না, এ কখনো হতে পারে না। এবার আমি কি করব? তখন মল্লিকা কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর সে বলতে থাকে, আমি তন্ত্রমাতার কাছে যাব, আর তন্ত্রমাতার কাছে গেলে আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আমার আগামী দিনগুলো কেমন কাটবে না কাটবে, কি হবে না হবে, সব বলে দেবে। আমি এক্ষুনি তন্ত্রমাতার কাছে যাব। অন্যদিকে বড়রানী মল্লিকা সে তার তন্ত্রমাতার কাছে যায়। তন্ত্রমাতা, আমি আমার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই। আমার কি এমন কোনো শত্রু আছে যে আমার রাজসুখে বাধা সৃষ্টি করতে পারে? কোনো কিছু জানা অসম্ভব না রে মেয়ে, তন্ত্র বলে সব কিছু জানা যায়। তোর অতীত, তোর ভবিষ্যৎ সব কিছু জানতে পারবি। তুই শুধু বল, তুই কি জানতে চাস? তন্ত্রমাতা, আমি কদিন ধরে দেখছি যে সুরেন্দ্র একটু অন্যরকম হয়ে গেছে। ওর চলাফেরা সব কিছু অন্যরকম হয়ে গেছে। ও কদিন ধরে ব্যাকুল হয়ে গেছে ওর আসল পরিচয় সবার সামনে আনার জন্য। কিন্তু আমি ওকে বুঝিয়ে বাজিয়ে রেখেছি যাতে আসল পরিচয় না আনে। কিন্তু একবার যদি ওর আসল পরিচয় আনে তাহলে আমাদের এত বছরের পরিকল্পনা সব যে নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় সুরেন্দ্রের সাথে থাকাটা আমার আর নিরাপদ দেখতে পাচ্ছি না আমি। ঠিক আছে মল্লিকা, আগে তুই আমাকে দেখতে দে, তারপর তুই তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। তারপর তন্ত্রমাতা তার তন্ত্র সাধনা করে দেখতে থাকে যে মল্লিকার ভবিষ্যৎ কি। শোন মল্লিকা, সুরেন্দ্র তোর বিপদের কারণ না, তোর বিপদের কারণ অন্য কেউ। সুরেন্দ্র যদি আমার বিপদের কারণ নাই হবে, তাহলে কে আছে? অন্য কেউ কে? তন্ত্রমাতা, তুমি আমাকে সব কিছু খুলে বলো, কে সে? দেখ মল্লিকা, আমার তন্ত্র সাধনায় শুধু একটা মেয়েকে দেখতে পেয়েছি, আর সেই মেয়েটার হাতে আছে রাস চিহ্ন। কিন্তু ওই রাস চিহ্ন যেই মেয়ের হাতে থাকবে সেই হচ্ছে তোর শত্রু, আর সেই হচ্ছে তোর বিপদের কারণ। এটা তুমি কি বলছো তন্ত্রমাতা? একটা মেয়ে আমার বিপদের কারণ? এটা কি করে সম্ভব হতে পারে? কিন্তু সেই মেয়েটা কে? হ্যাঁ মল্লিকা, একটা মেয়ে তোর বিপদের কারণ। তবে সেই মেয়ের শুধু আমি হাত দেখেছি, কিন্তু তার মুখটা ভালোভাবে আমি দেখতে পাইনি, আর তার মুখ দেখা যায়নি। তার মানে সে তোর আশেপাশে নেই, সে তোর থেকে এখন অনেক দূরে আছে। শোন মল্লিকা, আমি তোকে একটা জলপাত্র দেব, আর সেই জলপাত্রটা তুই তোর সাথে করে নিয়ে যাবি, আর সেই জলপাত্রটা তুই তোর কক্ষে রাখবি। যখন কোনো বিপদ তোর নিকটে আসবে তখন ওই জলপাত্রে তুই দেখতে পাবি যে তোর বিপদ কে।
একবার যদি আমি জানতে পারি যে আমার বিপদকে তাকে যদি একবার দেখতেও পাই, তাহলে তাহলে তারা রক্ষে থাকবে না, তাকে আমি শেষ করে ছাড়বো। আমার নাম মল্লিকা, কারণ সে নিজেও জানে না আমি তার বড় বিপদ হব। অন্যদিকে রাধিকা কনককে বলতে থাকে, দেখ মা, এমনভাবে গ্রামে ঘুরে ঘুরে বেড়াস না তো। আর আমি জানি রে মা, সবাই যে তোকে খুব ভালোবাসে, যখন তোর নামে অনেক প্রশংসা করে, জানিস আমার না খুব ভালো লাগে। কিন্তু কিন্তু আমার যে তোকে নিয়ে খুব ভয় হয়। তুই যে এমন বন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াস, যদি কোনো হিংস্র জীব জন্তু তোর সামনে চলে আসে আর যদি কোনো একটা অঘটন ঘটে যায়, তুই জানিস আমি তখন কী নিয়ে বাঁচবো? তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না রে মা। মা, তুমি আবার আমাকে নিয়ে ভয় পাচ্ছ। আমার কোনো কিছু হবে না। আর তুমি জানো না যে বনের সব জীবজন্তুর তো আমার বন্ধু হয়। আমি যে তাদের কথাবার্তা সব বুঝতে পারি, তারাও আমার ভাষা বুঝতে পারে। তাহলে তাহলে আমার কিসের বিপদ বলো তো? আর এমনিতে যদি কেউ বিপদে পড়ে তাহলে কি আমি রক্ষা করব না বলো তো দেখি? দেখ মা, তোকে আর কোনো জায়গা ঘুরে ঘুরে বেড়াতে হবে না। তুই আমার কাছে থাকবি তো আমার যে খুব ভালো লাগে। তুই যখন আমার কাছে থাকিস আমি যে অনেক নিশ্চিন্ত থাকি, আর একটুখানি বাইরে বেরোলেই আমি যে অনেক দুশ্চিন্তা শুরু হয়ে যায় রে মা। ঠিক আছে মা, তোমার সব কথা শুনবো। তবে যদি কেউ কোনো বিপদে পড়ে তাহলে আমি কিন্তু চুপ করে বসে থাকবো না, তাকে তো আমি অবশ্যই বাঁচাতে যাব। আর এমনিতে মাঝে মাঝে কিন্তু আমি জঙ্গলে যাব, আমার বন্ধুদের সাথে আমি দেখা করব না। কনকের মুখ থেকে বাঁচানোর কথা শুনে রাধিকার তখন মনে পড়ে যায় পদ্মার কথা, কারণ পদ্মাও তার জীবন বাঁচিয়েছিল। কনক যে পুরো একদম পদ্মার মতো হয়েছে। পদ্মা কখনো কারো বিপদ দেখতে পেত না, সেই বিপদে টেনে সে ঝাঁপিয়ে পড়তো, তাকে বাঁচানোর চেষ্টা করত। কিন্তু কনক এখনো জানেই না যে তার আসল পরিচয় কি, তার আসল বাবা মাকে। বাইরে তখন খুব ঝড়জল শুরু হয়ে যায়। সুরন্দু তাদের চরকে নিয়ে জঙ্গলে শিকার করতে যায়, আর তখন তারা রাস্তা গুলিয়ে ফেলে। এত ঝড় জল শুরু হয়েছে, রাস্তাও ঠিকঠাক ভালোভাবে দেখতে পাচ্ছি না। তাহলে তাহলে এখন আমরা কোথায় যাব? নিরাপদ কোথায় স্থান খুঁজে পাবো? মহারাজ, এ তো খুব ঘন জঙ্গল, কিন্তু এখানে নিরাপদ স্থান কোথায় পাবো? তবু আমাদেরকে সামনে আগিয়ে দেখতে হবে। খুব যে ঝড় জল শুরু হয়ে গেছে মহারাজ। তারপর সবাই সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর যে যার মতো সবাই আলাদা হয়ে যায়, আর তখন একা হয়ে যায় সুরেন্দ্র। আরে পার্থ, সুজয়, কোথায় তোমরা? তোমাদেরকে তো এখানে দেখতে পাচ্ছি না। কোথায় গেলে তোমরা? কোথায় তোমরা? সুরেন্দ্র এমনভাবে তার চরদেরকে ডাকাডাকি করতে থাকে, আর সে একটা গাছের নিচে দাঁড়িয়েছিল। তখন একটা গাছ ভেঙে তার মাথার উপর পড়তে যাবে, আর ঠিক তখনই একটা ছেলে দৌড়ে দৌড়ে এসে সুরেন্দ্রকে বাঁচিয়ে নেয়। আর সেটা দেখে সুরেন্দ্র অনেক অবাক হয়ে যায়। এই ছেলেকে দেখেই মনে হচ্ছে খুব সাহসী, আমাকে যেইভাবে আমাকে বাঁচালো। কিন্তু কিন্তু কে এই ছেলে? তারপর ধীরে ধীরে বৃষ্টি থেমে যায়। এখন তো বৃষ্টিটা থেমেই গেছে, ধীরে ধীরে সব কিছু শান্ত হয়ে যাবে। কিন্তু আপনি আপনি কি রাস্তা গুলিয়ে ফেলেছেন? আমি বিজয়নগরের মহারাজ, একটু জঙ্গলে ভ্রমণ করতে বেরিয়েছিলাম, কিন্তু এত জলের কারণে আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি। এই কথাটা শুনে ছেলেটি অনেক অবাক হয়ে যায় এবং সে অনেক খুশিও হয়। মহারাজ মহেন্দ্র, প্রণাম নেবেন মহারাজ। আপনার সাথে এমনভাবে আমার দেখা হবে আমি কখনো ভাবতে পারিনি। কি অদ্ভুত যোগাযোগ আমাদের হলো আজকের। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এটা একটা অদ্ভুত যোগাযোগ। তুমি যদি না আজকে ঠিকঠাক সময় মতো আসতে, তাহলে আমার যে কি হতো। মহারাজ, আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানান, কারণ তিনিই আপনাকে রক্ষা করেছেন। কিন্তু মহারাজ, আপনাকে যে এখানে একা দেখতে পাচ্ছি, আপনার সাথে কি কেউ আসেনি? না না, আমি একা আসিনি, আমার সাথে আমার অনুচররা এসছে, কিন্তু এই বৃষ্টির কারণে তারা যে রাস্তা গুলিয়ে ফেলেছে। আচ্ছা ঠিক আছে মহারাজ, তাহলে আপনি আমার সাথেই চলুন, আমি এই জঙ্গলটা আপনাকে পার করিয়ে দিচ্ছি। আর তখন সেখানে মহারাজের অনুচররা চলে আসে। এই তো আমার অনুচররা চলে এসেছে, আর কোনো অসুবিধা হবে না, আমরা পথ চিনে চলে যেতে পারবো। আর এমনিতে বৃষ্টি বাদল থেমেও গেছে। আচ্ছা, তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছ, তাহলে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। বলো বলো, তোমার কি চাই? ক্ষমা করবেন মহারাজ আমাকে, আমি আপনার প্রাণ বাঁচানোর দৌলতে কিছু নিতে পারবো না, কারণ আপনি রাজা, আর রাজাকে রক্ষা করা প্রজাদের কর্তব্য। তোমার বীরত্ব, তোমার সাহস, এইসব দেখে আমি মুগ্ধ হয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার পরিচয় কি? কি তোমার নাম? তোমার বংশ পরিচয় কি?
মহারাজ, আমি একটা কাঠুরে, আর আমার নাম রাঘব। এই জঙ্গলের উত্তর দিকেই আমার একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে। সেখানে আমি আমার মাকে নিয়ে থাকি। আমার মাই আমার সব কিছু। এর থেকে বেশি আমার কোনো বংশ পরিচয় নেই। তোমার পরিচয় হবে, আমি তোমাকে পরিচয় দেব। তুমি বিজয়নগরের প্রধান সেনাপতি হবে। মহারাজের এমন কথা শুনে রাঘব অনেক খুশি হয়ে যায়। রাঘব এবং মহারাজ যখন এমনভাবে কথা বলছিল, তখন তাদের সবকিছু কথাবার্তা রাঘবের মা গাছের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। আর মহারাজকে দেখে রাঘবের মা অনেক অবাক হয়ে যায়। তোমার কাছে বার্তা পৌঁছাবে, তাহলে এখন আমরা আসি। এইসব কথা বলে সুরেন্দ্র ওখান থেকে চলে যায়। সুরেন্দ্র চলে যাওয়ার পর রাঘবের মা রাঘবের কাছে আসে। কোথাও যাবি না, কোথাও যাবি না, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। মা, তুমি আবার এসেছো? আমাকে খুঁজতে খুঁজতে এই জঙ্গলের মধ্যে চলে এসেছো? ভাগ্যিস এসেছি বলে নিজের কানে সব কিছু শুনতে পেয়েছি। তুই তুই খোকা, আমার কথা দে বাবা, তুই আমাকে ছেড়ে ওই রাজবাড়িতে যাবি না। তুই আমাকে কথা দে বাবা, কথা দে। মা, কেন তুমি এমন করছো? দেখো তো, আমি একটা কত ভালো সুযোগ পেয়েছি, রাজ্যের সেনাপতি হওয়ার সুযোগ পেয়েছি। আর তুমি তুমি কেন এমন করছো বলো তো? তোর বাবাও তো সেনাপতি ছিল, ওই রাজা মহেন্দ্রের বিশ্বস্ত সেনাপতি। তাহলে তাহলে আমাদের কি হলো? তোর বাবা আজও পর্যন্ত নিরুদ্দেশ, তাকে এখনো পর্যন্ত আমি কখনো দেখতে পাইনি। তার কি হলো না হলো তাও জানি না। দেখো মা, সেনাপতি বীর প্রতাপকে দেশের মানুষ এখনো পর্যন্ত ভোলেনি। সবার মুখে মুখে এবং সবার মনে মনে সেই সেনাপতির নাম আছে। এমনভাবে মনে রেখে বা কি আছে? আমি আমার স্বামীর ঘর ভালোভাবে করতে পারলাম না। তুই তুই তোর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিস। তেমনভাবে তুই ভালোবাসা পাসনি তোর বাবার কাছ থেকে। এখনো জানি না সেই মানুষটা নিরুদ্দেশ হয়ে গেছে। জানি না এখন সে কেমন আছে, কোথায় আছে, কি করছে না করছে, বেঁচে আছে কিনা তাও জানি না। মা, মা তুমি এমনভাবে কষ্ট পেও না, কান্নাকাটি করো না মা, কান্নাকাটি করো না। আমার মন বলছে যে আমার আমার বাবা অবশ্যই বেঁচে আছে। সে কোথাও না কোথাও অবশ্যই বেঁচে আছে। মা, তুমি কষ্ট পেও না। পরের দিন সকালে গ্রামের মধ্যে একটা সন্ন্যাসী বাবা আসে। সে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পায় যে গ্রামের মধ্যে একটা মেয়ে কিছু গরুদের সাথে কথা বলছে। দেখ, এবার তোকে আমি বকাবকি করলে কি খুব ভালো হবে বলতো দেখি? এই যে এই খাবারগুলো এমনভাবে নষ্ট কেন করছিস? খেয়ে নে বলছি, না খেলে কিন্তু আমি অনেক বকাবকি করব। থাক থাক কনক, আমাদেরকে বকাবকি করে তুই আর কি করবি বলতো? এমনিতে তোর তো অনেক বন্ধু বান্ধবী আছে, আর আমাদের সাথে কথা বলার কি তোর কোনো জো আছে? তুই তো তোর পাখি বন্ধুদের নিয়েই তো সারাক্ষণ ঘুরিস, আর আমাদের কাছে এখন এসে বকাবকি করছিস। যা যা, তোর কোনো কথা শুনবো না। হ্যাঁ, তাই তো, শুধু খালি হিংসা করতেই থাকিস তাই না? দেখ, আমি তো বন জঙ্গলেই যাই, তাই ওরাও উড়ে উড়ে আমার সাথে যায়। আমার তো সব আমার বন্ধু হয়, তোরাও তো আমার বন্ধু। তাহলে তাহলে কি আছে বলতো? আর দেখ, আমিও তো তোদেরকে অনেক ভালোবাসি। তাহলে এমনভাবে হিংসুটে হোস না, ঠিক আছে? দেখ কনক, আমাদের মনে কোনো হিংসা নেই, আমাদের সাদা মনে কোনো কাদা নেই, বুঝেছিস তো? তুই যা, তোর পাখি বন্ধুদের কাছেই যা, আমাদের কাছে দাঁড়িয়ে থাকতে হবে না। আমরা খেয়ে নেব, আর আমরা খাই আর না খাই তাতে তোর কি যায় আসে বলতো? যা যা, তুই চলে যা। ঠিক আছে, অনেক অভিমান হয়েছে। এইবার আমি সত্যি বলছি, যদি না একটু না খাস না, তাহলে দেখবি, তাহলে কিন্তু আমি আর তোদের সাথে কোনো কথা বলবো না, চলেই যাব, আর কখনোই আসবো না, বুঝেছিস তো? ঠিক আছে, খাচ্ছি খাচ্ছি, এমনভাবে বলিস না তো, খেয়ে নিচ্ছি। তবে আমাদের সাথে সবসময় গল্প করতে আসিস, তুই না আসলে যে আমাদের ভালোই লাগে না। তাদের এমন কথাবার্তা দেখে সন্ন্যাসী বাবা অনেক অবাক হয়ে যায়। তখন সে বলতে থাকে, কে এই কন্যা এমনভাবে পশুদের কথাবার্তা বুঝতে পারছে? আর আমার চোখে দেখা একমাত্র রানী পদ্মাবতীকে আমি দেখেছিলাম, সেই সেই একমাত্র পশু পাখিদের ভাষা বুঝতে পারতো। তারপর তারপর আমি এই মেয়েকেই দেখতে পাচ্ছি। কে এই কন্যা? অন্যদিকে রাঘবের মা রাঘবকে বোঝাতে থাকে, দেখ খোকা, আমি তোকে বারবার বলছি, ওই রাজপ্রাসাদে তুই কিন্তু যাবি না, বারণ করছি বাবা, তুই আমার কাছে থাকবি, তুই কোথাও যাবি না। মা, তুমি এত কেন চিন্তা করছো বলো তো? আমি তো তোমাকে বারবার বলছি আমার কোনো কিছু হবে না মা, তুমি এত চিন্তা করো না। না না খোকা, আমি তোর কিচ্ছু কথা শুনতে চাই না। তবে আমি তোকে বারণ করে দিচ্ছি বাবা, তুই ওই রাজবাড়ির আশেপাশে ত্রিসীমানায়ও যাবি না। তুই তুই ঘরেতে থাকবি, তুই আজকের কোথাও বেরোবি না। আমার কথা শোন বাবা।
মা, আমি এত বড় একটা কাজের সুযোগ পেয়েছি, তারপরেও আমি এমনভাবে ছেড়ে দেবো মা? না খোকা, আমি চাই না তুই ওই কাজ করিস। আর এমনিতে আমরা তো দিব্যি ভালো আছি, তাহলে তাহলে কেন ওই কাজের দরকার বলতো? যেমনভাবে আমাদের চলছে তেমনভাবে চলুক না। না না, ওই কাজের কোনো দরকার নেই। আমি এমনভাবেই সুখে আছি আর এমনভাবে থাকতে চাই বাবা। মা, মহারাজ যেই কাজের কথা নিজের মুখে বলেছে, তাহলে তাহলে আমি কি করে বারণ করতে পারি? আর তুমি তুমি অযথা মিথ্যে কেন ভয় পাচ্ছ বলো তো? মিথ্যে ভয় পাচ্ছি মানে খোকা, এটা তুই কি বলছিস? তোর বাবা এমন ভাবে উধাও হয়ে গেল, তার যে কোনো হদিশ খুঁজে পাচ্ছি না। তাকে কেউ কোনো কিছু দেখতেও পাচ্ছে না। তাহলে তাহলে তুই এটা মিথ্যে ভয়ের কথা বলছিস? দেখ বাবা, তোকে আমি ওখানে যেতে দেব না। না না, তুই রাজপ্রাসাদে যাবি না। ওই প্রাসাদের প্রত্যেকটা কোনায় কোনায় যে বিপদ যে ওঁত পেতে আছে। না না না, আমি তোকে ওই রাজপ্রাসাদে যেতে দেব না বাবা। দেখো মা, তোমার খোকা কোনো কিছুতে ভয় পায় না, কাউকে দেখে সে ভয় পায় না। সে তার নিজের রক্ষা করতে পারে। আর এমনিতে মা, আমি আমার নিজের রক্ষা ঠিক করে নেব মা, তুমি এত চিন্তা করো না। আর ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ আসে। আরে, কুঠিরে কেউ কেউ আছেন? তাহলে একটু বাইরে আসুন। আমি যে বিজয়নগরের রাজপ্রাসাদ থেকে এসেছি, মহারাজ আমাকে এখানে পাঠিয়েছে। তাদের আওয়াজ শুনে মা ছেলে বাইরে আসে। মহারাজ বার্তা দিয়েছেন, আপনাকে এক্ষুনি আমাদের সাথে রাজপ্রাসাদে যেতে হবে। কিন্তু আজই এক্ষুনি আমাকে যেতে বলেছে? হ্যাঁ মহারাজ, আজ এক্ষুনি আমাদের সাথে তোমাকে নিয়ে যাওয়ার কথা বলেছে। আজ মহারাজ সেনাপতি পদে তোমাকে নিযুক্ত করতে চায়। এমন কথা শুনে মালতী অনেক অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, না না, আমার ছেলে কোথাও যাবে না। আপনারা আপনারা ফিরে যান আপনারা প্রাসাদে। আমার ছেলে এখান থেকে কোথাও যাবে না। ও আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে। আপনারা ফিরে যান। ফিরে যাব? আচ্ছা বেশ, তাই হবে। আমরা প্রাসাদে ফিরে যাব, কিন্তু ফিরে গিয়ে মহারাজকে কি জবাব দেব? এটাই বলবো যে মহারাজের দেওয়া প্রস্তাব আপনারা প্রত্যাখ্যান করেছেন। তারপর মহারাজ যে কী সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু আমি জানি না। না না, আপনারা ফিরে যাবেন না। আমি আপনাদের সাথে যেতে প্রস্তুত আছি। আপনারা একটু অপেক্ষা করুন। মা, মা তুমি ভিতরে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। মা, মা তুমি এমন কেন করছো? তুমি মেনে নাও না মা, আর আমাকে ওখানে যেতে দাও মা, যেতে দাও। দেখ খোকা, আমি তোকে কিছুতেই ছাড়বো না। তুই আমার কাছে থাকবি। আর এমনিতে তোর বাবা রাজা মহেন্দ্রের বিশ্বস্ত সেনাপতি ছিল। তাতে তাতে কি হয়েছে? তোর বাবা এত ভালো সেনাপতি হওয়ার পরও শুধু অপবাদ পেয়েছে। না না, রাজা মহেন্দ্র আর আগের মতো নেই। সে এখন অনেক পাল্টে গেছে। না না, তাকে আর আমি বিশ্বাস করি না। আমি তোকে যেতে দেব না খোকা, যেতে দেব না। মা, জলে থেকে কুমিরের সাথে লড়াই করে কি কখনো আমরা জিততে পারবো বলো তো দেখি? আর আমরা যদি মহারাজের প্রস্তাব ফিরিয়ে দিই, তাহলে উনি অপমানিত বোধ হতে পারে। তিনি যে কোনো শাস্তির জন্য ঘোষণা করতে পারে। এর চেয়ে ভালো ওনার প্রস্তাব মেনে নেওয়া উচিত। আর ওই প্রাসাদে আমাকে তো যেতেই হবে। আমার বাবাকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে তা তো আমাকে দেখতেই হবে। আর মহারাজ এত রাতারাতি কিভাবে পাল্টে গেল? বন্ধু থেকে এখন সবার শত্রু হয়ে গেছে। এটা কি করে, কোন জাদু বলে হয়েছে, সেই সবগুলো আমাকে দেখতে হবে। হ্যাঁ রে খোকা, এক রাতের মধ্যে সব কিছু ওলট পালট হয়ে গেল কেমন যেন। মা, সেই জাল ভেদ করার জন্য আমাকে তো প্রাসাদে যেতেই হবে মা, যেতেই হবে। অনেক বোঝানোর পর মালতী অবশেষে রাজি হয়ে যায় এবং তার মনেও একটা ভয় ছিল। তারপর সে তার ছেলেকে যাওয়ার জন্য প্রাসাদে অনুমতি দেয়। অন্যদিকে সন্ন্যাসী বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কনককে দেখতে থাকে। তারপর সে অবশেষে কনকের সামনে গিয়ে বলতে থাকে, আচ্ছা মেয়ে, তুমি এই যে গরুগুলোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, তুমি কি ওদের ভাষা বুঝতে পারো? হ্যাঁ সন্ন্যাসী বাবা, আমি ওদের সব ভাষা বুঝতে পারি। ওরাই তো আমার বন্ধু। আমি ওদের সাথে সারাক্ষণ গল্প করে যাই। তবে সন্ন্যাসী বাবা, তোমাকে আজকের এই প্রথম গ্রামে দেখছি। তুমি কি এই গ্রামে নতুন এসেছো? হ্যাঁ মা, এই গ্রামেতে আমি এই প্রথম এসেছি। তবে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ তোমার দিকে নজর পড়লো। দেখলাম যে তুমি এই গরুগুলোর সাথে কথা বলছো, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের এই কথা শুনছিলাম। আচ্ছা সন্ন্যাসী বাবা, তোমার মুখ দেখে তো বোঝা যাচ্ছে যে তুমি সকাল থেকে কিছুই খাওনি। চলো চলো, আমার বাড়িতে চলো, আমি তোমাকে খেতে দেব। না না রে মা, আমি যে যেতে পারবো না।
আমার যে অন্য একটা জায়গায় কাজ আছে, সেখানে তাড়াতাড়ি যেতে হবে। তবে আমি অন্য কোনো দিন তোদের বাড়িতে যাব। তবে আমার যে খিদে পেয়েছে, তুই সেটা জানলি কি করে? দেখো সন্ন্যাসী বাবা, তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছি যে তুমি কিছুই খাওনি। তোমার চোখগুলো যেন কেমন একটা বসে বসে গেছে, তাই তো আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে মা, আবার অন্য কোনো দিন তোর সাথে আমার দেখা হবে। এখন তাহলে আমি আসি। এইসব কথা বলে সন্ন্যাসী বাবা ওখান থেকে চলে যায়। তবে এই সন্ন্যাসী বাবা আর কেউ না, ছিল বীর প্রতাপ। অন্যদিকে রাঘব সেনাপতির পোশাক পরে রাজপ্রাসাদে যায়, আর তখন সেখানে মহারাজ তাকে বলতে থাকে, আমি মহারাজ মহেন্দ্র আজ ভরা রাজসভায় সকলের সামনে রাঘবকে সেনাপতি পদে বহাল করলাম। তারপর রাজসভায় সবাই মিলে রাঘবের নামে জয়ধ্বনি দিতে থাকে। আমি সেনাপতি রাঘব আজ সকলের সামনে প্রতিজ্ঞা করছি, নিজের প্রাণের বিনিময়ে হলেও আমি এই সিংহাসন, রাজা, রাজপরিবার এবং বিজয়নগরের প্রত্যেকটা প্রজাকে রক্ষা করব। সর্বদা রাজাদেশ মেনে চলব। আজ থেকে বিজয়নগরের শত্রু মানে আমারও শত্রু। রাঘবের এমন কথা শুনে সুরেন্দ্র অনেক খুশি হয়। তারপর সে বলতে থাকে, যে দেশে এমন বলবান সেনাপতি আছে, সেই দেশে তো কোনো শত্রু থাকতেই পারে না। তবে রাঘব, তোমাকে আমি সেনাপতি পদে পেয়ে আমি ধন্য। আমি যা রাঘবের শক্তির পরিচয় পেয়েছি, তাতে আমি মুগ্ধ। সুরেন্দ্রের মুখ থেকে এমন কথা শুনে তখন বড় রানী মল্লিকা মনে মনে বলতে থাকে, এই সুরেন্দ্র একটু বেশি প্রশংসা করে ফেলছে না এই নতুন সেনাপতিকে। আগে আগে মহেন্দ্র এমনভাবে বীর প্রতাপকে খুবই প্রশংসা করত। বীর প্রতাপ এমনভাবে মহেন্দ্রকে বশ করে রেখেছিল যে মহেন্দ্র আমার থেকে বেশি বীর প্রতাপকে বিশ্বাস করত। এমনটা হবে না তো এই নতুন সেনাপতি আবার সুরেন্দ্রকে বশ করে নেয়, আমাকে আবার অবিশ্বাস করতে শুরু করে। আরে কি হলো মল্লিকা, তুমি এত কি ভাবছো বলো তো? তুমি কি আমাদের নতুন সেনাপতিকে স্বাগত করবে না? আমি নতুন সেনাপতির বীরত্বে এমন মুগ্ধ হয়ে গেছিলাম, তাই সব কিছু দেখছিলাম। সেনাপতি, আপনাকে স্বাগত জানাই এই রাজপ্রাসাদে, আর আপনার নতুন কাজ শুভ হোক। আশা করি পূব দিকে যে বীরত্ব দেখা দিয়েছে তার অবসান ঘটাবে তুমি। মহারানী, মহারাজ আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি আশা করি সেই দায়িত্ব আমি যথাযথ পালন করব। এবার আমাকে সব দিকে নজর রাখতে হবে। অন্যদিকে যে তন্ত্রমাথা বলে দিয়েছে আমার বিপদের কারণ কোনো একটা রাজচিহ্ন মেয়ে, কিন্তু সেই মেয়েকে তাকে আমি চিনি না। তার ওপর আবার নতুন সেনাপতির আগমন ঘটেছে। কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তবে তবে আমাকে হালকাভাবে নিলে হবে না। এবার সব দিকে আমাকে নজর রাখতে হবে। আমি নিজেই নজর রাখবো। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন রাধিকা সে রান্না করছিল, আর পাশে ছিল তার স্বামী, এবং সেখানে সন্ন্যাসী বাবা এসে বলতে থাকে, আচ্ছা, এটা কি কনকের বাড়ি? আমি কি এই কনকের বাড়িতে এসেছি? হ্যাঁ হ্যাঁ সন্ন্যাসী বাবা, আমার মেয়ের নাম হচ্ছে কনক, আর এটা কনকেরই বাড়ি। আমি হচ্ছি কনকের বাবা, আর ও হচ্ছে কনকের মা। সন্ন্যাসী বাবা রাধিকাকে দেখে অনেক অবাক হয়ে যায়। তারপর সে মনে মনে বলতে থাকে, এ কি দেখছি আমি? এটা তো রাধিকা, রানী পদ্মাবতীর খাস দাসী। তাহলে তাহলে রাধিকা এখানে, আর কনক কনক হচ্ছে রাধিকার সন্তান। এটা কি করে সম্ভব হতে পারে? না না না, আমাকে সবটা জানতে হবে। আর আমি কনকের হাতে দেখেছি সেই রাজ চিহ্ন, যেটা কোনো সাধারণ মেয়ের হাতে হয় না। কি হলো সন্ন্যাসী বাবা, এত কি ভাবছেন বলুন তো? শুনুন, আমার মেয়ে কনক এখন কিন্তু বাড়িতে নেই। রাধিকা, রাধিকা তুমি এখানে? অনেক দিন পর তোমাকে আমি দেখতে পেয়েছি। রাধিকা, কনক কনক তোমার সন্তান? কিন্তু না, এটা হতে পারে না। রাধিকা, আমি কনকের হাতে যে রাজ চিহ্ন দেখেছি, তুমিই একমাত্র বলতে পারবে যে কনকের আসল পরিচয় কি, কনক কে। আর সেদিনের রাতের পর থেকে তোমাকে আর প্রাসাদে দেখতে পাইনি। তুমি কোথায় গিয়েছিলে রাধিকা? সব প্রশ্নের উত্তর চাই, আমাকে দাও। সন্ন্যাসী বাবার মুখ থেকে এমন কথা শোনার পর রাধিকা অনেক চমকে যায়। তখন সে বলতে থাকে, এসব আপনি কি বলছেন সন্ন্যাসী বাবা? কনক আবার কার মেয়ে হবে? কনক হচ্ছে আমার মেয়ে। আমি কনককে জন্ম দিয়েছি, ও হচ্ছে এই গ্রামেই বড় হয়েছে। তাহলে তাহলে আপনি এমনভাবে কেন বলছেন বলুন তো? রাধিকা, তুমি আমাকে ভালো করে দেখো। আমি হচ্ছি বীর প্রতাপ, আমি সেনাপতি বীর প্রতাপ। আমাকে তুমি চিনতে পেরেছো? সেনাপতি মশাই, আপনি এখানে কি করছেন? সেনাপতি মশাই, আমি আমি আপনাকে সব বলবো।
তবে তবে এখানে বলাটা কোনো সুবিধাজনক হবে না। আপনি তার চেয়ে ঘরের ভিতরে চলুন, আমি আপনাকে সব ঘটনা খুলে বলবো। তারপর রাধিকা বীরপ্রতাপকে নিয়ে ঘরের ভিতরে যায়। রাধিকা, এবার তুমি আমাকে সব ঘটনা খুলে বলো। সেদিন রাতে কি কি ঘটেছিল একমাত্র তুমি জানো সব কিছু। তুমি তো রানী পদ্মাবতীর কক্ষেই ছিলে। তাহলে তাহলে সেদিন রাতে এমন কি ঘটনা ঘটেছিল? আর সেদিন রাতে তোমাকে আর রাজপ্রাসাদে পাওয়া যায়নি। আর হ্যাঁ, রানী পদ্মাবতী নাকি 5টা ফলকে জন্ম দিয়েছে। এটা কি করে সম্ভব হতে পারে? তুমি আমাকে সব বলো, সব খুলে বলো। সেদিন রাতে যা যা ঘটেছিল তা আমি সব কিছু দেখেছি নিজের চোখে। সেদিন রাতের ঘটনা আমি কোনো দিন ভুলতে পারবো না। এখনও আমার চোখের সামনে জল জল করে সেই ঘটনা। তবে রানী পদ্মাবতী কোনো 5টা ফলকে জন্ম দেয়নি, সে 5টা সন্তানকে জন্ম দিয়েছে। তার মধ্যে ছিল 4টে পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান। তারপর রাধিকা সেদিন রাতে যা যা ঘটেছিল তার সব কিছু বীরপ্রতাপের কাছে বলতে থাকে। সব কিছু শোনার পর বীরপ্রতাপ অনেক অবাক হয়ে যায়। তবে জানেন তো সেনাপতি মশাই, কনক কিন্তু আমার সন্তান না, সে হচ্ছে পদ্মাবতীর সন্তান। আমি ওখান থেকে ওকে নিয়ে চলে এসেছি, কারণ সব রানীরা যখন ওই কক্ষ ছেড়ে চলে যায়, তারপর পদ্মাবতী সবার শেষে কনককে জন্ম দিয়েছিল। তারপর সেটা আমি সুযোগ বুঝে ওই প্রাসাদ থেকে লুকিয়ে নিয়ে চলে এসেছি এখানে, যাতে না ওকে কেউ না ধরতে পারে। আর আমি আমার মতো করে ওকে মানুষ করে রেখেছি। কনক এখনও জানে না যে আমি তার আসল মা না। তার মা যে একটা রানী, সে যে রাজবংশে জন্ম নিয়েছে, সে যে রাজকন্যা। আর তখন সেখানে কনক চলে আসে। মা তুমি এসব কি বলছো? আমি রাজার ঘরে জন্ম নিয়েছি, আমি রাজকন্যা? না মা, না, আমি রাজকন্যা না, আমি একটা সাধারণ পরিবারের মেয়ে। আর সেটা হচ্ছে তোমার মেয়ে মা, তোমার মেয়ে। আমি সাধারণ ঘরের মেয়ে মা, আমি কোনো রাজকন্যা না মা। অন্যদিকে রাঘব সে কারাগারের দিকে যেতে থাকে। আর তখন একটা প্রহরী তাকে দেখতে পায়। একে দেখছি আমি, নতুন সেনাপতি যে কারাগারের দিকে যাচ্ছে। না না, এটা আমাকে বড় রানীকে খবর দিতেই হবে, এক্ষুনি খবর দিতেই হবে। তারপর রাঘব সে কারাগারে গিয়ে দেখতে পায় রানী পদ্মাবতীকে। এ তো ছোট রানীমা পদ্মাবতী এখানে যে বন্দি হয়ে আছে। যেদিন থেকে ছোট রানীমা ওই ফলগুলোকে জন্ম দিয়েছে, সেদিনের পর থেকে যে কারাগারে বন্দি হয়ে আছে। আর সেদিনের পর থেকে তো আমার পিতাও নিরুদ্দেশ হয়ে গেছে। এই দুটো ঘটনার মধ্যে কোনো একটা যোগসূত্র আছে। আমাকে তো এটা জানতেই হবে। রানী পদ্মাবতী, রানীমা, ছোট রানীমা। পদ্মা রাঘবকে ভালোভাবে দেখে। দেখার পর সে চুপ করে থাকে, সে কোনো কথার উত্তর দেয় না। রানীমা, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি দয়া করে বলুন, আপনাকে এখানে এমনভাবে বন্দি করে কেন রেখেছে রানীমা? আপনি বলুন। তখন পদ্মা মনে মনে ভাবতে থাকে, কে এই যুবক এমনভাবে সব কিছু জানতে কেন চাইছে? আমার মনে হয় রানী মল্লিকার এটা নতুন চাল। না না, সে কি ভেবেছে? সে এমনভাবে কি আমার পেটে থেকে কথা বের করবে? না, আমি কিছুই বলবো না, কিছুই না। রানীমা, আমি ছোটবেলা থেকে আপনার সম্পর্কে যা শুনে বড় হয়েছি, সেই সব ঘটনা কি সত্যি কি সব ঘটনা? আপনি বলুন রানীমা, আপনি চুপ থাকবেন না, বলুন না রানীমা, বলুন। আমি কিছুতেই বলবো না যে আমার মেয়ে বেঁচে আছে এখনো, আমার সন্তান এখনো বেঁচে আছে। না না, আমি বলবো না, তারও ক্ষতি করে দিতে পারে। এরা খুব শয়তান, আমি বলবো না কিছু। অন্যদিকে বড়রানী মল্লিকা সে তার কক্ষে বসে বসে একটা সাপের সাথে কথা বলতে থাকে, যে সাপটা তার তন্ত্রমাতার কাছ থেকে নিয়ে এসেছিল। আমি তোকে যা যা বলেছি তার সব কিছু মনে থাকবে তো? তোকে যা যা করতে বলেছি তার সব করবি। তোর মধ্যে যত বিষ আছে তোর সব বিষ থলিতে জমিয়ে রাখ। তন্ত্রমাতা অজানা শত্রুর আভাস দিয়েছে, তার জন্য তোকে প্রস্তুত থাকতে হবে। সে যখন আসবে তুই হবি আমার প্রথম রস্ত। আর তখন বাইরে থেকে আওয়াজ আসতে থাকে। রানীমা, আপনার সাথে কিছু কথা আছে। আমি কি কক্ষের ভিতরে আসতে পারি রানীমা?
এই সময় আবার আমাকে কেন ডাকাডাকি করছে? এমন কি প্রয়োজন পড়েছে যে এই সময় আসতে হলো? শোন, এবার তুই যা, তুই কোনো জায়গায় লুকিয়ে পড়, একদম কারোর সামনে আসবি না, বুঝেছিস? তারপর সাপটা তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। তারপর বড় রানী অনুমতি দেওয়ায় প্রহরী সেই কক্ষে প্রবেশ করে। এ কি প্রহরী, তুমি কেন এখানে এসেছো? তুমি কারাগার পাহারা দিচ্ছিলে না? তাহলে কারাগার ছেড়ে তাহলে এখানে কেন এসেছো তুমি? রানীমা, নতুন সেনাপতি মশাই কারাগারের দিকে গিয়েছে। আমরা অনেক বারণ করেছি, কিন্তু আমাদের কোনো কথা শোনেনি। তাই জন্য আমি আপনাকে তাড়াতাড়ি এই খবরটা দিতে এসেছি রানীমা। এমন কথা শুনে রানী মল্লিকা অনেক অবাক হয়ে যায়। এটা তুমি কি বলছো প্রহরী? আমার অনুমতি ছাড়া সে কারাগারে প্রবেশ করেছে? এটা অসম্ভব, সে প্রবেশ করতেই পারে না। তার এমন কি প্রয়োজন আছে যে সে আমার অনুমতি না নিয়েই কারাগারের দিকে গেল? কেন কেন গিয়েছে? ঠিক আছে, চলো চলো এক্ষুনি। তারপর বড় রানী মল্লিকা সে কারাগারের দিকে যেতে থাকে। অন্যদিকে একান্তে কনক তার মায়ের কাছে বলতে থাকে কেঁদে কেঁদে, মা তুমি বলো না, বলো না, তুমি যা কিছু বলেছ সব মিথ্যে। আমি যা কিছু শুনেছি তার সব ভুল শুনেছি মা। তুমি একবার বলো না মা, আমি কোনো রাজার মেয়ে না। মা, মা তুমি বলো না, আমি তোমার মেয়ে মা, তোমার মেয়ে। আমি কোনো রাজার মেয়ে না মা, আমি কোনো রাজার মেয়ে না। তুমি বলো না মা, আমি সব ভুল শুনেছি মা, ভুল শুনেছি। না কনক, আমি যা বলেছি তা সব সত্যি বলেছি। তুই যে আমার মেয়ে নাহারে, তোর যে রানীর কোলে জন্ম হয়েছে, তুই যে রাজবংশের মেয়ে, তুই যে রাজকন্যে রে মা, রাজকন্যে। আমি যে শুধুমাত্র তোকে পালন করেছি মাত্র, তুই যে আমার সন্তান না রে, তুই আমার সন্তান না, তুই যে রাজকন্যে রে মা, রাজকন্যে। না মা, না, তুমি মিথ্যে বলছো। আমি মানি না এইসব, আমি মানি না। তুমি সব মিথ্যে বলছো। আমি তোমারই মেয়ে মা, তোমারই মেয়ে। না না, আমি কিচ্ছু মানি না, কিচ্ছু না। এই সব ভুল কথা, আমি বিশ্বাস করি না মা। তারপর কনক সে কাঁদতে কাঁদতে ওই ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রাঘব কারাগার থেকে বেরিয়ে এসে রাজপ্রাসাদের দিকে যেতে থাকবে, আর তখন সেখানে বড় রানীর সাথে দেখা হয়ে যাবে। এ কি সেনাপতি, তুমি এই কারাগারে কি করতে এসেছো? এই কারাগারে তোমার কি দরকার? মহারানী, এইসব আপনি কি বলছেন? আমি যে সেনাপতি, তাই চতুর্দিকে নজর রাখা যে আমার দরকার। তা না হলে কি হবে না হবে, তখন যে আমার নামে দোষ হবে। তাই আমি সব দিকে আমাকে নজর রাখতে হবে। দেখো সেনাপতি, তুমি সব জায়গায় নজর রাখতে পারো, তা ঠিক আছে, কিন্তু এই কারাগার অনেক সুরক্ষিত। এখানে নজর রাখার তোমার কোনো দরকার নেই। এখানে নজর রাখার জন্য অনেক প্রহরী আছে, তারা রাখবে। তোমাকে এখানে আসার কোনো দরকার নেই। কিন্তু মহারানী, আমি তো এটা দেখে অবাক হয়ে গেছি। শুধু একটা বন্দিনীকে পাহারা দেওয়ার জন্য এত প্রহরী? দেখো সেনাপতি, তোমাকে একটা কথা বলি, বেশি জানার দরকার নেই। যেটুকু জানার সেটুকু তুমি জানো, বেশি জানতে আসলে কিন্তু বিপদে পড়বে। আমি সেনাপতি রাঘব, আমি কোনো কিছুতে ভয় পাই না মহারানী। এই রাজার রাজ্যবাসী এবং রাজ পরিবারকে রক্ষা করার আমার কাজ, আর এই রাজপ্রাসাদের প্রত্যেকটা কোনায় কোনায় নজর রাখা আমার দায়িত্ব। তাই সন্দেহবাচন কৌতূহল থাকাটা আমার স্বাভাবিক। আমাকে তো নজর রাখতে হবে মহারানী। রাঘবের মুখ থেকে এমন কথা শুনে বড় রানী অনেক রেগে যায়। তারপর সে বলতে থাকে, আমি নিষেধ করছি। তারপর এত কথা আসে কোথা থেকে সেনাপতি মশাই? আমার কথাই শেষ কথা। আমি যেটা বলবো তোমাকে সেটা মেনে চলতে হবে। আমাকে ক্ষমা করবেন মহারানী, আমি শুধুমাত্র রাজার আদেশ মানতে বাধ্য। আমি আর অন্য কারো আদেশ মানব না। এমন কথা শোনার পর বড় রানী অনেক রেগে যায়। তারপর রাঘবকে একটা থাপ্পড় মারে। এই বিজয়নগরে হচ্ছে রানী মল্লিকার কথা হচ্ছে শেষ কথা, তাই আমি তোমাকে যেটা বলবো সেটা তোমাকে মানতে হবে। শুধু এখানে ঘোরার জন্য তোমাকে বেতন দেওয়া হচ্ছে না। এই প্রাসাদের সব জায়গা দেখো, তবে এখানে আসতে তোমাকে হবে না। তুমি এদিকে দেখো যে উত্তর পশ্চিম সীমান্তে এখনও খাজনা বাকি আছে, তারা ঠিক মতো খাজনা কেন দিতে পারছে না সেদিকে দেখো। তাই এদিকে তোমাকে এত নজরদারি না করাই ভালো হবে। মল্লিকার এমন ব্যবহারে রাঘব অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে চুপচাপ থাকে, কোনো কিছু কথা বলে না।
যাও সেনাপতি, তুমি তোমার সেনাবাহিনীদেরকে নিয়ে যাও উত্তর পশ্চিমে, দেখো ওখানে কেন খাজনা দিচ্ছে না, আর যারা খাজনা না দেবে তাদের কাছ থেকে খাজনা আদায় করে নিয়ে আসো, যাও এক্ষুনি। আর তখন সেখানে সুরেন্দ্র চলে আসে। সুরেন্দ্রকে দেখার পর মল্লিকা সে তার নরম গলায় বলতে থাকে, দেখো সেনাপতি, আমি জানি তুমি এই কাজটা ভালোভাবে করতে পারবে, কারণ তোমার ওপর যে আমার অনেক ভরসা আছে যে এই কাজটা তোমার দ্বারাই সম্ভব। আরে মল্লিকা, রাঘবকে তুমি এমন কিসের কাজের দায়িত্ব দিচ্ছ? আমাকেও একটু বলো, আমিও শুনি। মহারাজ, আমাদের নতুন সেনাপতি রাঘব যেমন বুদ্ধিমান তেমন সাহসী। আমি ওকে বলেছি উত্তর পশ্চিমে যে বিদ্রোহ দেখা দিয়েছে, প্রজা বিদ্রোহ দমন করে তাদের কাছ থেকে খাজনা আদায় করে নিয়ে আসার কথা। যদি আপনি অনুমতি দেন তাহলে ও সেই কাজটা করতে পারে, আর এই কাজটা আমি জানি আমাদের নতুন সেনাপতি মশাই ভালোভাবে করতে পারবে। এ কি বলছো মহারানী? এ তো উত্তম প্রস্তাব দিয়েছো তুমি। হ্যাঁ, এটা আমিও চাই। রাঘব, তুমি এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে তুমি প্রজা বিদ্রোহ দমন করো আর সেখান থেকে খাজনা আদায় করে নিয়ে আসো। তবে হ্যাঁ, আমার কিন্তু খাজনা চাই। ঠিক আছে মহারাজ, রাজার আজ্ঞা শিরোধার্য। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে সেখান থেকে খাজনা আদায় করে নিয়ে আসবো। আমি তো এখানে আবার আসবো, আবার যে আমাকে আসতেই হবে, কারণ কারণ আমার পিতার সাথে যে রানী মায়ের কোনো যোগসূত্র আছে, আমাকে সেটা বের করতেই হবে, করতেই হবে। এমন ঘটনা তো ঘটেছে যেটা সবার আড়ালে, সেটা আমাকে বের করতেই হবে। তারপর রাঘব ওখান থেকে চলে যায়। অন্যদিকে কনক কাঁদতে কাঁদতে সে জঙ্গলে চলে যায়। মা কেন কেন এমনভাবে বলল? আমাকে আমাকে শুধু শুধু কষ্ট দিল মা আমাকে। না, এটা হতে পারে না। মা আমাকে এমনভাবে মিথ্যে কথা বলেছে। মা না হলে কেউ কি এমনভাবে ভালোবাসতে পারে নাকি? রোজ রাতে আমাকে ঘুম পাড়িয়ে দেয়, সব সময় ভালো খাবারটা আমাকে খাওয়ায়। তাহলে তাহলে কেন এমনভাবে বলল মা আমাকে? যদি আমার শরীরে একটু কেটে কুটে যায় তখন তখন মা যে হাউ হাউ করে কাঁদে। তাহলে তাহলে মা কেন এমনভাবে বলল যে যে আমি রাজার মেয়ে? না না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। এমনভাবে কনক কাঁদতে থাকে, আর সেখানে তার একটা পাখি বন্ধু এসে বলতে থাকে, কি রে কনক, তোর কি হয়েছে? তুই এত রাতে যে জঙ্গলে এসেছিস আর এমনভাবে কাঁদছিস কেন বলতো? বল না কনক, কি হয়েছে তোর? আমি আর তোকে কি বলে বলতো? মা মা আমাকে এত কষ্ট দিয়েছে। মা আজকে বলেছে নাকি আমি নাকি রাজার ঘরে জন্ম নিয়েছি, আমি নাকি রাজকন্যা। তুই বল না, এটা কখনো সম্ভব হতে পারে? আমি আমার মায়ের মেয়ে, তাহলে তাহলে এমনভাবে কেন বললো বলতো? তুই জানিস আমার কত কষ্ট হচ্ছে? আমি রাজকন্যে নয় রে, রাজকন্যে নয়। দেখ কনক, আমি বুঝতে পারছি তোর মনের কথা, কিন্তু যেটা সত্যি সেটা তো আর লুকিয়ে রাখা যায় না। তুই যে সত্যি বিজয়নগর রাজ্যের রাজকন্যা, রাজার ঘরে যে তোর জন্ম হয়েছে, রাজার মেয়ে তুই, তাহলে এটা হয়তো তুই জানিস না, ভুলে গেছিস, কিন্তু তুই সত্যি সত্যি রাজার মেয়ে, এটা যে সবাই জানে, কিন্তু তুই জানিস না। আমার মায়ের মতো তুইও তুইও এমনভাবে বলছিস? এমনভাবে বলিস না, কেন মজা করছিস আমার সাথে বলতো? আমার ভালো লাগছে না মজা। দেখ কনক, এবার যে তুই সব কিছু জানতে পেরেছি, তাই এত কষ্ট পাস না রে। দেখ, সব কিছু ঠিক হয়ে যাবে। তবে এটা তো সত্যি যে তুই রাজার মেয়ে, তুই যে একটা রাজকন্যা রে। কনক সে আর কোনো কিছু কথা শোনে না, সে কাঁদতে কাঁদতে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে। অন্যদিকে জঙ্গলের রাস্তা দিয়ে রাঘব তার প্রহরীদের সাথে যেতে থাকে, আর সেই রাস্তা দিয়ে যাচ্ছিল কনক, তবে কনকের মুখটা কাপড় দিয়ে ঢাকা ছিল। কে তুমি? আর এত রাতে এই জঙ্গলে তুমি কি করছো? এমন ভাবে যে হেঁটে হেঁটে যাচ্ছ, কে তুমি? রাঘবের কথা শুনে কনক কোনো কিছু কথা বলে না, সে চুপচাপ থাকে। তবে কনকের চোখ দুটো দেখে রাঘবের মনে একটা অনুভূতি হয়। এত রাতে যে এত ঘন জঙ্গলে তুমি ঘোরাঘুরি করছো, তুমি এই জঙ্গলে কি করতে এসেছো বলো? কনক রাঘবের কোনো কথা উত্তর না দিয়ে তার চোখ ভর্তি জল নিয়ে সে আবারও জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে থাকে।
সেনাপতি মশাই, আমার মনে হয় এই কন্যা এই গ্রামেরই আশেপাশে কোথাও থাকে। এই জঙ্গলের পর তো একটা গ্রাম আছে, সেই গ্রামেই থাকে। হ্যাঁ প্রহরী, তুমি একদম ঠিক কথাই বলেছ, এটাই হবে। সেনাপতি মশাই, এবার চলুন আমরা রওনা দিই। না না, এখন আমরা কোথাও যাব না, আজ আমরা এখানেই অবস্থান করব। কিন্তু সেনাপতি মশাই, আমাদের তো এখানে থাকার কোনো কথা ছিল না, আমাদের তো আরো আগিয়ে যাওয়ার কথা ছিল। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টেছি, তাই আমার কথা হচ্ছে শেষ কথা। আজ আমরা এখানেই অবস্থান করব, বুঝেছো? অন্যদিকে রাধিকা ঘরে বসে বসে কাঁদতে থাকে, আর তখন তার স্বামী তাকে বলতে থাকে। আরে ও গিন্নি, সেই কখন থেকে দেখছি তুমি কেঁদেই চলেছো। এবার একটু চুপ করো, তুমি কষ্ট পেও না। বুঝতে পারছি তোমার মনের কষ্টটা, কিন্তু কি করব বলো তো, তুমি এত কষ্ট পেও না। আচ্ছা শোনো, রান্না বান্না করেছো নাকি এখনো করনি বলো তো? তুমি কনক মাকে খেতে টেতে দেবে না নাকি বলো তো দেখি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমার মেয়েটা কোথায় বলো তো? সেই কনককে এখনো দেখতে পাইনি, সে এখনো তোর বাড়িতে আসেনি। আমার ওপর অভিমান দেখিয়ে সে যে বেরিয়ে গেল, এত রাত হয়ে গেল, সে যে এখনো এলো না। সে কোথায় গেল বলো তো? কোথায় গেল? এখনো কেন এলো না আমার মেয়েটা? আহা গিন্নি, তুমি আবার দুশ্চিন্তা করছো। দেখো, আমাদের কনক মাটা হয়তো কারো বাড়িতে গিয়ে গপ্প জুড়ে দিয়েছে, কারণ তুমি জানো তো সে শুধু এখানে ওখানে ঘুরেই বেড়ায়। নিশ্চয়ই নিশ্চয়ই ওই লক্ষ্মী পারুলদের বাড়িতে গিয়ে গপ্প জুড়ে দিয়েছে গো। না, না গো, না গো, আমি বলছি ও না আজকের কারো বাড়িতে যায়নি। জানো তো, জানো তো, ও আজকের একটু অন্য রকম ব্যবহার করছে। ও না মেনে নিতে পারছে না মন থেকে যে ও আমাদের সন্তান না, ও যে রাজকন্যা, এটা না মেনে নিতে পারছে না। জানো তো, জানো ও সে কখন বেরিয়েছে? এত তো রাত করে না ও বাড়িতে ফিরতে। তাহলে তাহলে আজকে এত রাত হয়ে গেল, সে আসছে না কেন গো? সে আসছে না কেন? আমার যে খুব ভয় লাগছে এবার। আচ্ছা শান্ত হয়ে যাও রাধিকা, শান্ত হয়ে যাও। আমি এক্ষুনি এক্ষুনি গিয়ে দেখছি ও কোথায় আছে। যেখানে থাকবে সেখান থেকে আমি ওকে ধরে নিয়ে চলে আসব। তুমি এত দুশ্চিন্তা করো না তো, এত কষ্ট পেও না। আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আর তখন সেখানে কনক চলে আসে। মা, মা আমি চলে এসেছি। কোথায় গিয়েছিলিস রে মা? তুই জানিস, জানিস আমি কত দোষ চিন্তা করছিলাম তোকে নিয়ে। এত রাত হয়ে গেছে, তুই তবু বাড়িতে ফিরিসনি। আমার উপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেলি। কোথায় গিয়েছিলিস বলতো? তোর বাবা তো এই সবে তোকে খুঁজতে বেরোচ্ছিল। তুই কোথায় গিয়েছিলিস বলতো মা? আমার কত দুশ্চিন্তা হচ্ছিল। মা, মা তুমি আমাকে কথা দাও, তুমি আর এমন ধরনের কথা কখনো বলবে না মা। তুমি জানো আমার কত কষ্ট হচ্ছে। আমি রাজকন্যা না মা, আমি রাজকন্যা না। তোমাদের মেয়ে আমি তোমাদের মেয়ে, তোমরাই আমার বাবা মা। বাবা, তুমি মাকে বোঝাও না বাবা যে আমি রাজকন্যা না, আমি তোমাদেরই মেয়ে। এমন ধরনের কথা আর তোমরা কখনো বলো না, কখনো বলো না মা। আহারে, আমার মেয়েটা যে সে কত কষ্ট পাচ্ছে, সে যে অনেক বড় আঘাত পেয়েছে। না না, তাকে এমনভাবে দেখতে পারবো না। তার মন যে এবার ভালো করতেই হবে। সে তো মেনে নিতে পারছে না যে সে রাজকন্যা, সে মেনে নিতে পারছে না। দূর পাগলি, তোকে কে বলেছে যে তুই আমাদের মেয়ে না? তুই তো আমাদেরই মেয়ে। আর তুই ভুলে গেছিস যে কত ছোটোবেলায় তোকে নিয়ে কত হাসি ঠাট্টা আনন্দ করেছি। যেখানে গিয়েছি তোকে নিয়ে গিয়েছি, তোকে খাইয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি। তাহলে তাহলে তুই কার মেয়ে হবি বলতো? তুই তো আমাদেরই মেয়ে রে মা। আমি আমি তো জানি মা, তোমরা তোমরা আমার সাথে মজা করছিলে। তাহলে তাহলে এত কেন কষ্ট দিলে আমাকে বলো তো? এত কেন কষ্ট দিলে? কোনোদিন যেন এমন কথা আর না শুনি যে আমি তোমাদের মেয়ে না, আমি তোমাদেরই মেয়ে মা। এমন কথা আর কখনো আমার সামনে বলবে না। আমার যে খুব কষ্ট হয় মা, খুব কষ্ট হয়। অন্যদিকে দুটো প্রহরী কনকদের বাড়িতে আসে আর এসে তার বাবাকে বলতে থাকে। আমরা রাজার লোক, খাজনা আদায় করতে এসেছি। তোমার নাম কি? আজ্ঞে, আমার নাম সুভল। শুনুন, বড় মাঠে শিবির বসেছে আর আমাদের খাজনা আদায় করতে বলেছে। তাই কালকের 1 বছরের খাজনা আপনারা সবাই দিয়ে যাবেন, তবে খাজনা দ্বিগুণ করা হয়েছে। কালকের খাজনা দিতে হবে? কিন্তু এটা কি করে সম্ভব? কালকের কিভাবে দেব?
তবু আবার 1 বছরের খাজনা। শুনুন, খাজনা বাকিটাকি রাখা যাবে না, আর মহারাজ মহেন্দ্র এখন খাজনা দ্বিগুণ করেছে, তাই জন্য আপনাকে কালকের এসে খাজনা দিতেই হবে। যদি খাজনা দ্বিগুণ করে তাহলে কিভাবে আমরা দেব? একেই তো আমরা গরিব মানুষ, তার উপর খাজনা দ্বিগুণ। কিন্তু কিন্তু এবছর তো তেমন ভালোভাবে তো আমাদের চাষবাস কিছুই হয়নি, তাহলে তাহলে এত খাজনা কি করে দেব? শুনুন, আমাদের কাছে কান্নাকাটি করে কোনো লাভ নেই। এটা মহারাজ মহেন্দ্রের আদেশ, আর মহারাজ মহেন্দ্রের আদেশ না মানলে জানেন তো কেমন শাস্তি হবে। তাহলে সেটা মাথায় রেখেন, তাহলে তাড়াতাড়ি দিয়ে যাবেন খাজনাটা। প্রহরীরা যখন এইসব কথাগুলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল, তখন ভিতর থেকে কনক সব কিছু শুনতে পাচ্ছিল। এদিকে প্রহরীরা এইসব কথা বলে ওরা ওখান থেকে চলে যায়। কনকের বাবা কি রাজামশাইকে খাজনা দিতে পারবে, না তার জন্য তাকে শাস্তি পেতে হবে, এটা দেখার জন্য অবশ্যই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।